কেন শ্রমিকরা উপেক্ষিত থাকে? বাংলাদেশে বিআরটি এর হিসাব অনুযায়ী বলি যে আমাদের দেশে প্রায় 13 লক্ষর মতো যানবাহন আছে, যেগুলোকে আমরা হালকা যানবাহন বলি। তা হালকা যানবাহন থাকলে তাদের ড্রাইভার আছে, মাইক্রোবাস, প্রাইভেট কার, সেডান, এমনকি বাংলাদেশে তো আধুনিক মার্সিডিজ বেঞ্জও আছে, ওডি গাড়িও আছে, টাটা গাড়িও আছে। এই যে আমাদের হালকা ছোট যান, অ্যাম্বুলেন্স হিসেবে চলে, পিক আপ চলে, চলে, এই 13 লক্ষের উপরে যানবাহন আছে, তাদের চালক আছে। তা হালকা যানবাহনের চালকদের ট্রেড ইউনিয়ন করার রাইট কি আছে? আমাদের সচিব সাহেবদের গাড়ি আছে না, পার্সোনাল গাড়ি আছে, অফিসিয়াল গাড়ি আছে। তারা কি কোনোদিন বলেছিলেন যে হালকা যানের এদের একটা করা যাবে? আমরা হালকা যানের একটা ইউনিয়ন করতে গিয়ে দেখলাম যে হালকা যানের ইউনিয়ন করার কোনো বিধানই নেই। এটা হলো এক। 2 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে 20 লক্ষের উপর গৃহ শ্রমিক আছে। এতদিন ধরে আন্দোলন করে কেবল আমরা গৃহ শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে পারবে এর একটা সীমিত অধিকার আমাদের পাওয়া হলো। আচ্ছা, বাংলাদেশকে এখন বলছে আমরা নাকি পৃথিবীতে অন্যতম প্রধান আমরা প্ল্যাটফর্ম ইকোনমিতে লেবার সাপ্লায়ার। আমরা এখন গিগ ওয়ার্কার হিসেবে যেমন দেশের মধ্যে কাজ করি, ঠিক তেমনি আমাদের এখন সাইবার জগতেও আমাদের ছেলেরা অনেক ভালো কাজ করছে। এখনও পর্যন্ত আমাদের শ্রম আইন এটা ডিফাইনই হয় নাই যে প্ল্যাটফর্ম ইকোনমিটাকে কীভাবে বিবেচনা করা হবে, তাদের ওয়ার্কারদেরকে ওয়ার্কার হিসেবে বিবেচনা করা হবে কি না। আমাদের এখানে পাঠাও, উবার খুবই তো চলছে। তা পাঠাও, উবারের শ্রমিকদের সংকটটা কি? যে প্রতিদিন চোখের সামনে যেগুলো আছে সেগুলো চোখের সামনে থাকা সত্ত্বেও কিন্তু আইনে সেগুলো রূপ পাচ্ছে না। তো এটা কি কোনো ব্যক্তির কোনো ব্যাপার? এটা কিন্তু একটা সিস্টেমের ব্যাপার। তারপরে হচ্ছে যে ধরুন মজুরি নির্ধারণের মাপকাঠিটা কী হবে? আমরা তো প্রত্যেকেই প্রতিদিন বলি বাচ্চাদেরকে একটু পুষ্টিকর খাবার খেতে দেবেন। তো শ্রমিকের সন্তানরা কি পুষ্টিকর খাবার খাবে না? আমরা বলি যে একটা শিশু 5 বছর বয়সের মধ্যে তার মস্তিষ্কের বিকাশের 80% সম্পন্ন হয়। তো এখন যে মা 12,500 টাকা বেতন পায়, সেই মা কিভাবে জানা থাকলেও কিভাবে তার সন্তানকে সে পুষ্টিকর খাবার দেবে? এই সন্তানের তো ভবিষ্যতে শ্রমিক হিসেবে গড়ে উঠবে, সেই তো ভবিষ্যতে নাগরিক হিসেবে গড়ে উঠবে। তো ফলে এটাকে একটা পুরো রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দেখতে হবে। এই জন্য মে দিবসের আন্দোলনের মধ্যে কিন্তু এটাই ছিল যে অন্তরের আকুতি যেমন ন্যায্য মজুরি ছিল, তেমনি ব্যবস্থাটা পাল্টানোর দাবিটাও ছিল। ব্যবস্থাটা শোষণমূলক রেখে দাবি নিয়ে যত সান্ত্বনামূলক কথাই বলা হোক না কেন, সেটা দিন শেষে আপনি যদি একটু কড়া ভাষায় বলেন প্রতারণা, সেটা আসলে প্রতারণার মতোই। কারণ আমরা তো 3-0 তত্ত্বের কথা খুব শুনেছি। ইউনূস সাহেব সেটা বিশ্বব্যাপী বলে বেরিয়েছেন যে 0 আনএমপ্লয়মেন্ট, 0 দারিদ্র, পভার্টি এবং 0 কার্বন নিঃসরণ। তো তার 1.5 বছরের সময়ের মধ্যে দারিদ্র নিরসনের কাজটাই তো 0 হয়ে গেছে। নতুন নতুন আরও বেকার বেড়েছে। কিংবা যদি বলে কার্বন নিঃসরণ, তো সেই সময়টাতে আমাদের সোলার এনার্জিকে ব্যবহার করার জন্য কিংবা রিনিউয়েবল এনার্জিকে ব্যবহার করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। তো ফলে কখনো কখনো কোনো ব্যক্তি কোনো একটা কথা বললে ব্যক্তির কথা বলা আর যখন তিনি প্রতিষ্ঠান পরিচালনা করেন তার প্রতিষ্ঠানের দায়বদ্ধতা, দুটোর মধ্যে কিন্তু এই গ্যাপটা থেকে যায়। এই জন্য শুধুমাত্র ব্যক্তিকে অ্যাকিউজ করে আমরা হয়তো কখনো কখনো হয়তো একটু শান্ততা পেতে পারি, কিন্তু যদি পদ্ধতিটাকে আমরা অ্যাকিউজ না করি, সিস্টেমটাকে যদি আমরা বিবেচনা না করি, যে পুঁজিবাদী অর্থনীতি আজকে যে হুমায়ুন ভাই বললেন যে 8 ঘন্টা শ্রমের দাবিতে লড়াই করেছিলাম 140 বছর আগে। গোটা দুনিয়াতে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে পরিবহন শাখা যারা, তারা বলেছে পরিবহন শ্রমিকরা 5 ঘন্টার বেশি কাজ করবে না। আমাদের এখানে অনেকেই বলেছেন যে হ্যাঁ, পরিবহন শ্রমিকরা 5 ঘন্টার বেশি কাজ করবে না, কিন্তু যখন গাবতলী থেকে একজন পরিবহন শ্রমিক একটা গাড়ি নিয়ে রওনা দেয় পঞ্চগড় পর্যন্ত যাবেন, কত ঘন্টা লাগে? হিসাব আছে এটা? কিংবা তার মধ্যে তিনি যে জ্যামে পড়েন, আমরা দুর্ভোগের কথা বলি যে রাস্তায় জ্যামে দুর্ভোগে মানে যাত্রীরা নাজেহাল। তা যাত্রীরা তো বসে আছেন, কিন্তু ড্রাইভার তো ড্রাইভিং সিটে বসে আছেন। 18 ঘন্টার জ্যাম যদি থাকে, 18 ঘন্টা তিনি ড্রাইভার তো ড্রাইভিং সিটে আছেন। ওইখানে যে হেল্পার, সে তো 18 ঘন্টা দাঁড়িয়েই আছে। তাদের কথা কি খুব আলোচনায় আসে? যাত্রীর দুর্ভোগ এটা খুবই কষ্টকর, ঠিক, কিন্তু চালকের দুর্ভোগটা। কিংবা আমাদের এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশে 7,65,00,000 শ্রমশক্তির মধ্যে কতজন ট্রেড ইউনিয়নের মেম্বার? আমাদের ট্রেড ইউনিয়নের মেম্বার 32 থেকে 34 লক্ষ। তাহলে দেখুন এখনও ট্রেড ইউনিয়নের সদস্যই তারা হতে পারছে না, 4%-এর নিচে। অথবা আমাদের যদি 2 লক্ষের মতো নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান ইউনিট থাকে, যেখানে 25 জনের উপরে শ্রমিক কাজ করে,
তার মধ্যে ট্রেড ইউনিয়নের সংখ্যা 10,000। তাহলে দেখুন, ট্রেড ইউনিয়ন করা এবং ট্রেড ইউনিয়নের সদস্য হওয়া, সেই জায়গায় তো অনেকখানি পিছিয়ে আছি আমরা। এরপরেও আইনে এমন কিছু জটিলতা তৈরি করে রাখা হয়েছে যে শ্রমিকরা চাইলেও ট্রেড ইউনিয়ন করতে পারবে না, আর যে সমস্ত ট্রেড ইউনিয়ন আছে সেগুলো শ্রমিকদের পক্ষে কথা বলতে পারবে না। আইনের এমন এমন ধারা আছে যে অধিকারের কথা বলতে গেলে চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়ে যায়। ফলে একদিকে তো আমি আগের ইয়েতে বলেছিলাম কর্মক্ষেত্রের নিরাপত্তার প্রশ্ন, এখন তো জীবিকার নিরাপত্তাটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা তো শিশু শ্রম, এটা খুবই খারাপ, শিশু শ্রম করা যাবে না, শিশু শ্রমিক নিয়োগ করা যাবে না এগুলো বলছি, কিন্তু যখন সেজান জুসে অগ্নিকাণ্ড হলো তখন তো আমরা দেখলাম 12 থেকে 13 জন শিশু সেখানে অগ্নিদগ্ধ হয়ে গেল। ফলে এটার পুরোটাই হচ্ছে একটা অর্থনৈতিক বৈষম্যের ফল। ফলে শ্রমিকের ন্যায্য মজুরি না হলে শ্রমিকের সন্তানরা তারা শিশু শ্রম থেকে মুক্ত হতে পারবে না। এই জন্যই মে দিবসের অন্তর্নিহিত সেই দাবিটাই 8 ঘন্টা কাজের সঙ্গে সঙ্গে ন্যায্য মজুরির লড়াইটাও আমাদের করতে হচ্ছে।